আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার পরিচয়? আমি মাদির সাব ভাই। ইন্সপেক্টর শরীফ বলছিলাম, ডিএসবি রূপগঞ্জ। জি আপনি যে এখানে আসতেন এই আপনার এই থানার আন্ডারে আর কি, রূপগঞ্জ থানার আন্ডারে জি এই মাদ্রাসা আর কি। জি। সেই কারণে আর কি। আপনি কি আসেন না বেরিয়ে যাবেন আস্তে আস্তে? আমার এখানে মূলত আসছিলাম ওই যে মুতালি সাহেব অসুস্থ, ওনাকে দেখার জন্য, এটা ছিল মূল। তারপরে আসলাম আচ্ছা মতো, আচ্ছা বললো যেহেতু আসছি, ওনারাও বললো যে তাইলে আমি আসছি রাত্রে আর কি ছিলাম এখানে। তো আচ্ছা আচ্ছা ওনারা বললো তাইলে সকালবেলা একটা দিনই মজলিস করা হোক, একটু দিনই কথাবার্তা। তো পরবর্তীতে আচ্ছা রাতে আচ্ছা আবার যখন ডিসিশন হইলো, সকালবেলা আমি আবার একটা প্রোগ্রাম এখানে করা হয়ে গেছে। তো ঘুমের চাপ ছিল, আচ্ছা পরে আচ্ছা। প্রোগ্রাম করে আমি হুম ঘুমাইছি। হুম হুম। একটু আগে ঘুম থেকে উঠছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন ডিস্টার্ব না করি। হ্যাঁ, না আপনি চলে যাবেন তো আবার না? না চলে যাই বা থাকি, এটা মানে আমার ব্যাপারে আপনি খোঁজখবর কেন নিচ্ছেন জানতে চাচ্ছি আমি। না, আমরা আমরা ডিএসবি, তো আমরা পুলিশের লোক। আপনি এখানে আসতেন মেহমান, আমরা আমাদের জানতেই পারি, আমাদের কাছে অনেকে জানতে চায়, সেই কারণে বলা। অনেকে বলতে আমাদের কাছে জানতে চায় আপনার আপনার তো আপনার যেটা হলো, আপনি দাওয়াত দিতে আসতেন না এখানে, এটা ইয়েতে আসতেন। আমরা তো পুলিশের কাজ করি, হ্যাঁ, হুম আমাদের হুম। কাছে জানতে চায়। And আমি তো আর না জেনে বলতে পারবো না যে আপনি আসতেন কি না আসতেন, চলে গেছেন কি আসেন। আচ্ছা, মানে কে জানতে চেয়েছে? আমি তো ডিএসবি তে কাজ করি, বুঝতে পারছেন? জি জি। আমি আসবো, আমার আমার কথা হলো, আমার পার্সোনাল কিছু কথা থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, যদি থাকেন। আর না হলে তো সমস্যা নাই। আচ্ছা, আমার বিষয়ে আমি সকালেও অনেক তো কিছু জানতে চাই, যে একটু আগে আপনাদের একটা এক গাড়ি জিজ্ঞাসার সাথে আমি পুলিশ জানতে চাচ্ছি। এসেছিল এবং সিভিলও এসেছিল, এই ব্যাপারে আপনি জানেন? কি আসছিল? সকালে এলাকায় এক গাড়ি পুলিশ আসছিল এবং সিভিলেও কিছু লোক আসছিল। ও আচ্ছা আচ্ছা, না আমার জানা নাই। তাহলে বোধহয় লোকাল যে ফাঁড়ি দিতে পারে। কে আচ্ছা আচ্ছা। গেছিল আপনি বলতে পারবেন? না কে আসছিল এটা বলতে পারি না, তো এলাকার লোক আমাকে জানাইলো, ঠিক আছে। আবার ও একটু আচ্ছা আগে আচ্ছা স্থানীয় এক বিএনপি নেতার কাছেও প্রশাসনের পক্ষ থেকে নাকি ফোন দিয়েছে, সেখান থেকে আমার কাছে খবর আসলো যে আহ, মানে আমাকে মানে আমার কাছে পুলিশ আসবে। আপনি যোগাযোগ করেছিলেন কোনো কেন বিএনপি নেতার আসবে? সাথে? না 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 না, আমি কোথাও যোগাযোগ করিনি। আচ্ছা, আপনি সরাসরি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, তাই তো? হ্যালো। জি জি, আমি ওই যে আপনার একটা পেয়েছি, আপনি এনে আসছেন। তো আমরা হলো কি, যে কোনো প্রোগ্রাম হয়, হুম। ধর্মীয় বলেন রাজনৈতিক বলেন, যেটাই প্রোগ্রাম হলে আমরা খোঁজ খবর নেই, বা কোনো থাকলে, ছবি টবি থাকলে আমাদের নিউজ করতে হয়, বলতে হয় যে অমুক আসছিল, এই বিষয়ে আলোচনা করছে। ঠিক আছে, বুঝতে পারছি। জি। না, এটা ডিএসবি এর আমাদের কাজ কাজ। তো এটা এটা আমি আমাদের, জানি। আমি আহ, তো ডিএসপি তে কাজ করি, আমাদের হুম, কাজটাই এটা। জি জি। এলাকায় কে আসলো কে গেল, বা কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা এই জানাগুলো, একটা ওয়াজ হলে আমরা কিন্তু রিপোর্ট করি। আচ্ছা, এখন আপনার আরো আর কোনো, আপনার ওটা আমি আমি বলি দেখলাম শুনেন। খুব ভোরে লেখা, সকাল লেখা 6টা থেকে 7টা। ওই যে বললাম রাতে আমি এখানে ছিলাম, বলেছিলাম সকালে চলে যাব। আমি ওনারা হ্যাঁ বলছিল হ্যাঁ যে একটা সময় নিয়ে একটা প্রোগ্রাম দিবে, কারণ এখানে তো ওই যে আমি আগেও মাঝে মাঝে প্রোগ্রাম করেছি এলাকায়। তো অনেকদিন পরে আসছি আমি। আচ্ছা আচ্ছা আমি তো, আপনি তো হয়তো জানেন, চট্টগ্রাম আমার প্রোগ্রাম ছিল, ওখান থেকে ঢাকায় আসছি। হেফাজত আমিরের সাথে দেখা হেফাজতে করতে। আমিরের সাথে সাক্ষাৎ করে, কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ। যখন আমি ওই ঢাকায় আচ্ছা আসলাম, ঢাকায় আসার পরে এই শুনতে পেলাম যে উনি খুবই অসুস্থ। আবার উনি আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আমার উপর ওনার এহসান আছে। তো জি। আমার উপর ওনার এহসান আছে, যার কারণে একজন অসুস্থ মানুষকে দেখতে আসছি, দোয়া নিতে আসছি। তো পরবর্তীতে থেকে গেছি, তো এই কারণে আহ, ওনারা চাইলো প্রোগ্রাম দিতে। আমি সকালে চলে যাওয়ার কথা বলার কারণে ওনারা তাড়াহুড়া করে অনেক সকালে দিছে প্রোগ্রামটা। কিন্তু পরবর্তীতে আমার ক্লান্তি আচ্ছা লাগছে, মানে ঘুম আসতেছিল, এবং যেখানে যাওয়ার নিয়ত করছি, পরে ভাবলাম যে ওখানে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করছি, ওখানে আর যাবো না, তাই থাক, এখানে ঘুমাই গেছিলাম। তো এই হলো বিষয়। এখন আচ্ছা আপনার না, আপনি তো নিজেই পোস্ট করেন, দেখলাম, আমি দেখলাম হুম। যে কোথাও আপনি যেতে গেলে বা কিছু করতে গেলে আপনার থাকে তো, যে না, আমি, আমার কোনো আপনি মনে হয় গোপনীয়তা নাই। গাজীপুরে যেতে চাচ্ছিলেন না, গাজীপুর? আমার কোনো গোপনীয়তা নেই, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কেন গোপনীয়তা থাকবে? আমি আপনার সেই কারণে বলতেছি না যে কোনো গোপনীয়তা আছে কি না আছে, শুধু আপনার সাথে যদি থাকেন সেটাই, যে আছে কিনা দেখি। আর আপনার আমি দেখলাম যে আপনার
6টার থেকে 7টা। এই প্রোগ্রাম তো আমি যে ওইখানে যে উপস্থিত হবো সেই সুযোগটা আমি পাই নাই। আমি জানছিল রাত্রে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? নাইলে বুঝছি। নাইলে সকালে যে হাজির হইতাম যদি 8টা 9টা হতো। 6টার থেকে 7টা, সেই কারণে আর কি। বুঝতে পারছি। আদারওয়াইজ মনে করবেন না, এমনিতে আমি ফোন দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আসেন, আমাদের এটা কাজ কিন্তু। হ্যাঁ, জি আমি যেমন ডিএসপিতে কাজ করি, পুলিশের কাজই এটা, যে আমার কাজ হলো এই এই রূপগঞ্জ থানা এরিয়াতে কোন প্রোগ্রাম হলে, ধর্মীয় বলেন রাজনৈতিক বলেন যেটাই হোক, আমাদের এটা রিপোর্ট করতে হয়। জি। তো এখন রিপোর্ট করার মতো যথেষ্ট তথ্য পেয়েছেন নাকি আপনার জন্য আমি বসবো, আপনি আসবেন? পেয়েছি পেয়েছি, থ্যাংক ইউ। আপনি যদি বলেন যে আমি ওয়েট করব, আপনি ফোর্স নিয়ে আসবেন, আমি তাহলে বসি। সময় নষ্ট হবে না, না ঠিক আছে, সময় নষ্ট হবে। আমরা বিকাল পর্যন্ত তো আর নাই, তাই না? ঘন্টা 2-এর মধ্যে চলে যাবেন, তাই তো? ভাই ওইরকম মানে আমি এখন এক জায়গায় যাচ্ছি, আবার এদিকে আসতেও পারি, এখানে থাকতেও পারি, কোনো প্রবলেম আছে? এই মাদ্রাসায় যদি আমি এক সপ্তাহ থাকি, কোনো মানে আপনার কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। আপনি, আমার কথা হলো যে আমি যদি আসি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা সেটার জন্য। আচ্ছা, আপনার নাম্বার আমি নিচ্ছি। আমি আসলে থানায় আসবো কিনা? আপনার আপনার নাম্বার আমি নিচ্ছি, ঠিক আছে? আপনার নাম্বার আমি নিয়ে রাখতেছি, যদি আবার এদিকে ব্যাক করি তাহলে আমি আপনাকে ফোন দেবো ইনশাল্লাহ। আর জি, আর হইলো, থাকবো যদি আসেন জি জি এদিকে, যদি আমাকে বলেন তাহলে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো। জি। আর ওই সকালে কারা এসেছিল, এক গাড়ি পুলিশ আসছিল এবং মাদ্রাসার মানে আশপাশে ঘোরাফেরা মাদ্রাসার করছে? আশেপাশে ঘোরাফেরা করেছে একটা মাইক্রো নিয়ে। না, আর বড় গাড়ি, বড় গাড়ি। মানে একটা তো মাইক্রো ছিল, ভ্যান, আমি বলি, একটা একটা হলো private পুলিশের কাভার ভ্যান, হ্যাঁ। আর একটা ছিল মাইক্রো, আমি যেটা তথ্য পেয়েছি। এদিকে ঘোরাঘুরি করে গেছে, বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারে আপনি জানেন না, আপনি আবার যোগাযোগ করছেন, আবার আবার ধরেন স্থানীয় স্থানীয় আমি বলি স্থানীয় নেতৃবৃন্দকেও বলা হচ্ছে যে এখানে কেউ আসছে, মানে কি আমি মানে আমাকে নিয়ে কি প্রশাসন আতঙ্কিত? আপনারা আতঙ্কিত? না, এই যে আমি কেন বলছি, এই যে এক গাড়ি পুলিশ পাঠানো হইলো, আবার মাইক্রোতে সিভিলে ঘোরাঘুরি করতেছে লোকজন, এরপরে আবার স্থানীয় নেতাদের থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আপনি বলতেছেন যে আপনি নেন নাই, শুনেন, আপনার কাছে পুলিশ গিয়েছিল, এরকম কথা বলেছিল আপনার সাথে? না না, আমার সাথে কথা বলেনি বলেই তো এলাকায়। টেনশন বেশি, কথা বললে তো আর সমস্যা ছিল না। আপনি আপনার, আমার মনে হয় যে ওইদিকে তো পূর্বাঞ্চল না, ওইদিকে তো অনেকে ঘুরে, মাইক্রো টাইক্রো নিয়ে ঘুরে, এরকম কিছু কিনা? কেন, পুলিশের সাথে ছিল ওই মাইক্রোতে, পুলিশের পোশাক থাকবে না, পুলিশের গাড়ি, পুলিশের পোশাক ছিল। শোনেন, কাভার ভ্যানে পুলিশ ছিল এক গাড়ি। আমি শোনেন, পূর্বাচলে তো আমি নতুন না, আমি কিন্তু পূর্বাচলে কিন্তু টহল টহল দেয় বেশিরভাগ আনসাররা, ঠিক আছে? আচ্ছা এই এই পূর্ব বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কাজ যখন করেছি তখন কিন্তু আমি পূর্বাচলে রাতে থাকতাম। তা দেখা যাচ্ছে পূর্বাচলে আমি অনেক দিন, তারপরে প্রায় সেমিনারে আসতাম, অনেক সময় 2-1 দিন থাকা হতো। তো এইখানে কোন স্বাভাবিকভাবে পুলিশ আসা আর বিশেষ উদ্দেশ্য নিয়ে আসা, এটুকুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, বুঝতে পেরেছেন? পরে আমি যখন খবর পেয়েছি, তো আমি 2-3 জন লোক বলেছে গতিবিধি নজরদারি করো, তো তারা নজরদারি করেছে, আবার পুলিশও আবার তাদের নজরদারি করেছে, পুলিশ হয়তো বুঝতে পেরেছে যে নজরদারিতে আছে, পরে আবার চলে গেছে। তো আমার কথা হলো, মানে আমাকে পূর্ব ঘোষণা ছাড়া, আমাকে না জানিয়ে যদি এরকম হুট করে আমাকে গ্রেফতার করে ফেলতে পারবে বা গ্রেফতার করবে, আপনি একটু উপরে বলে দিয়েন, ঠিক আছে? এরকম যদি পুলিশ মনে করে, আমি বলি, না না, আমিও জানি কারণ নাই, কিন্তু যেহেতু আমাকে নিয়ে প্রশাসন নিরবিচ্ছিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি হয়তো এটা জানেন কিনা জানি না, একটু আগে আপনি বললেন যে আপনি কি গাজীপুর যাবেন, প্রশ্ন করেছেন কিন্তু আপনি, তাই না? আমি কিন্তু অনেক কিছু জানি না। না না, আপনি কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে গাজীপুর যাব কিনা, এই প্রশ্নটা কারণ আছে না করার? কিছুই না জেনে তো ফেসবুকে অনেক কিছু, না না, আমি গাজীপুর যাব এই মর্মে তো আমি পোস্ট দেই নাই। শোনেন, আমি কিন্তু গাজীপুর যাব এই মর্মে পোস্ট দেইনি ভাইয়া, ঠিক আছে? আপনি নিজে থেকে জিজ্ঞেস করেছেন। আমি কেন বললাম, আমি ধরুন, আমি কিন্তু আসলে আপনার সম্বন্ধে আমার ওই রকম ধারণা ছিল না বা নাই। আচ্ছা আচ্ছা, যখন খোঁজ করলাম দেখলাম ওই যে আপনার ওইখানে, আপনার এই মাদ্রাসা যে এই আপনার হেলিপ্যাডের পাশে, জি জি, এতটুকু আমার এখানে খুব একটা নলেজে নাই, অনেক তো মাদ্রাসা থাকে। আমি তো নিজেই তো পোস্ট করছি এটা। দেখলাম যে ওদের লিঙ্ক আছে, তারপরে যে ফোন নাম্বার নিয়ে কথা বলা, তারপর হলো খুঁজে বের করা, দেখা গেল যে আপনি কে,
আপনারা তো একটা ছবি যে এখানে যে আসবেন জি জি একটা আছে কিন্তু, হ্যাঁ, জি। তো দেখা গেল যে আপনার ওইখানে আপনার লিঙ্ক চলে আসে না, ডিএসবিআই যে কোনো পাবলিক ফিগার কোথাও গেলে ডিএসবিআই এটা তদন্ত করে, এটা একটা স্বাভাবিক নর্মাল। আপনি যে আমাকে ফোন করেছেন এটা আমি নর্মাল ভাবেই নিতাম, কিন্তু যেহেতু এই যে স্থানীয় এক বিএনপি নেতার কাছে আমার খোঁজ খবর জানতে চাওয়া হয়েছে এবং থানা থেকে তাকে বলা হয়েছে আমার কাছে আসবে, আমাকে কি জন্য আসবে জানি না, থানা থেকে না কোথাও থেকে পুলিশ ফোন করেছে স্থানীয় বিএনপি নেতাকে, ঠিক আছে। আবার এক গাড়ি পোশাক পরিহিত পুলিশ এবং তার সাথে সিভিলে মাইক্রোতে আরো গাড়ির লোকজন, ঠিক আছে। এই জিনিসগুলো যখন অস্বাভাবিক ঘটেছে একটু আগে, আমি তো ঘুমন্ত ছিলাম, তখন লোকজন আমাকে ডেকে বলেছে। তো এর মধ্যে আবার আপনি ফোন করেছেন, তিনটা বিষয় যখন মিলে যায় তখন কিন্তু নর্মাল থাকে না বিষয়টা। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি, আমি বলি আপনাকে একটু, বলেন। আপনি এটাকে পজিটিভও নিতে পারেন, নেগেটিভও নিতে পারেন, সেটা আপনার বিষয়। হ্যাঁ, আমার কাছে হলো, আমি বলতেছি যে আপনি এখানকার মেহমান আসছেন, আপনি আসছেন কি চলে গেছেন, এটা আমার দায়িত্ব। আমাকে যদি কেউ বলে যে অমুক আছে কিনা বা অমুক এখানে আসছে তুমি জানো, সেই না জানাটা আমার ব্যর্থতা। হ্যাঁ, জি জি আপনি কি কি মনে করতেছেন সেটা আপনার বিষয়। আর আপনি থাকতে আমি আসে কথা বললাম, মানুষের অনেক কিছু জানার থাকে, বোঝার থাকে, ধর্মীয় কথা বলেন, আমার অনেক কিছু জানার বিষয় থাকতে পারে, সেটা আমার আমার পার্সোনাল বিষয়। হ্যাঁ, অন্য কিছু না, আপনি আদারওয়াইজ নেবেন না। আর কে আসলো কে গেল, পুলিশ আসলো কিনা আসলো সেটা আমার জানা নাই। আর আমি বলি, যদি আপনি যদি ওই রকম মানে আপনাকে পুলিশ ধরতো বা যেত, আপনার কাছে সরাসরি চলে যেত। আর পুলিশ তো একটা কথা শুনলে ঘুরবেই, একটা কথা শুনলে একটা আপনি এখন যেটা আমি বুঝতেছি আপনার অনেক চিনে, আপনিও জানেন যে অনেক আলোচনা হচ্ছে, সেই হিসাবে পুলিশও একই করতে পারে, জিজ্ঞাসা করতে পারে, এলাকায় যেতে পারে, এটা তো অপরাধের কিছু না। হ্যাঁ 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 অবশ্যই। আমার কথা হলো যে আপনি আপনার কাজ করতেছেন, আমরা আমাদের কাজ করতেছি, জি এর মধ্যে আর কিছু না। হ্যাঁ, জি, ধন্যবাদ। তো আমি যদি এখানে থাকি, ঠিক আছে, আপনাকে আমি জানাবো, আবার যদি আসি এবং থাকি, আপনার নাম্বার আমি রেখে দিচ্ছি। আমি যদি আমার সুযোগ হয় আপনার সাথে সাক্ষাৎ করবো, এটা হলো আমার কথা। জি। আর আমি এই যে পূর্বাচলে আসাটা এটা আমার নর্মাল, আমি ঢাকায় যখনই আসি, আপনি এর আগে আপনি এখানে কতদিন আছেন? আমি মোটামুটি বছরখানেক হয়ে গেল, ইয়ের পরে আসলাম আর কি, আপনার 5 আগস্ট পর। ওই 5 আগস্টের পর। 5ই আগস্টের আমি এখানে 5 আগস্টের আগে থেকে আসা যাওয়া করি, হাসিনার আমল থেকেই, ঠিক আছে। আপনি অনলাইনেও সার্চ দিলে পাবেন যে মার্কাজুসসালাম পূর্বাচলে বিক্রমপুরী। আমি এখানে মাসিক সেমিনার হয়তো তখন আসতাম, বিশেষ করে 5 আগস্টের পরে যখন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠা হইলো, তখন ওই ঢাকায় তো এরকম আত্মীয় স্বজন যদিও আছে, তবুও এই যে আমার এখানে একটু গ্রাম্য একটা পরিবেশ, এটা আমার ভালো লাগে আর কি। তো আমি কিন্তু এদিকেই থাকতাম, ঢাকায়ও থাকতাম, এদিকে আমার বেশি থাকা হইতো, ঠিক আছে। তো এটা আমার কাছে পূর্বাচল আসাটা একেবারে নর্মাল। হ্যাঁ, এখানে আলাদা কোনো এজেন্ডা নিয়ে আমার আসতে হবে তা না। আমি এমনি 2 দিন একটু শহরে আছি, একটু রিল্যাক্সে ঘুমাবো, যাই পূর্বাচল যাই একটু ঘুমাই আসি, এরকম ভাবেও আমি আসি পূর্বাচল। কথা বুঝতে পারছেন? আমি রাতে আসি, আমি দিনে আসি, আমি সবসময় আসি। তো যেহেতু আপনি বললেন যে আমার এখানে আসার পরেও আপনার না জানাটা ব্যর্থতা, তো আপনাকে আমি ব্যর্থ প্রমাণ করতে চাই না। আমি যদি আবার আসি, আমি নিজে থেকেই বলবো যে ভাই আমি আইসি, ঠিক আছে। টেনশন মানে আমার কথা হলো যে আমার কোনো কিছুই গোপনে আমি করছি না, সবকিছু প্রকাশ্যে করছি, কিন্তু আমার নামে অলরেডি প্রশাসনের পক্ষ থেকেই অপপ্রচার করা হয়েছে এবং তাদের অপপ্রচারকে আরো কয়েক গুণ বাড়িয়ে কিছু ওই হাসিনার আমলে যে সকল মিডিয়া আলেমদের বিরুদ্ধে ছিল, তারা অনবরত অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং দেশবাসী এটা নিয়ে কনসার্ন। আমি আমির হেফাজতের কাছে গিয়েছিলাম, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন যে টেনশন করেন না, ইসকনের বিরুদ্ধে তো শুধু আপনি না, আমাদের আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলে গেছেন, আল্লামা আহমদ শফি, ইসকনের বিরুদ্ধে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ কথা বলে গেছেন। ইসকনের বিরুদ্ধে বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি আলেম কথা বলেছেন, এমনকি বলতেছেন, এমনকি দলিত হিন্দুরা ইসকন যেই সকল মন্দিরগুলো দখল করেছে বাংলাদেশে, প্রায় আমি একটা ভিডিওতে দেখলাম, আমি নিজে তো আসলে তদন্ত করি না, এই ডেটাটা কতটুকু সঠিক জানি না, 80,000 নাকি সংখ্যাটা, আল্লাহ ভালো জানে যে এত মন্দির আছে কিনা, এই বা ধরেন সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, যে বড় একটা সংখ্যা তারা হিন্দুদের মন্দির দখল করেছে। এবং আমি কারাগারেও ছিলাম, সেখানেও যশোর কেন্দ্রীয় কারাগারে একজন হিন্দু ছিলেন, তিনি
একজন কারারক্ষী পর্যন্ত ছিলেন, তারা বলতেন যে এই ইসকন এসে আমাদের এই সম্প্রীতি বিনষ্ট করছে। ঠিক আছে, এর আগে তো আবহমান কাল থেকে তো বাংলাদেশে হিন্দু মুসলমান বসবাস করে আসছে। আমরা আমাদের ধর্ম পালন করছি, তারা তাদের ধর্ম পালন করছে। ধর্ম যার যার উৎসব সবার, এই সকল বস্তা বলা পচা স্লোগানের প্রয়োজন হয় নাই, তাই না? ধর্মীয় সম্প্রীতি নামক কোন হিন্দু মুসলিম সহাবস্থান করেছে, তাদের বাড়ি হিন্দু বাড়ি থেকে তেঁতুল আনতে যেতাম, তারা আমাদের বাড়িতে শাক তুলতে আসতো। এখনো এটার চলমান আছে। তো এই জন্য আমি যেটা বলবো সেটা হলো যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে যদি প্রশাসন এখনো থাকে এবং এটার পক্ষ নিয়ে যদি মিথ্যাচার করে যায়, হয়তো আমি এক বিক্রমপুরীকে মেরে ফেলতে পারবে, ঠিক আছে, আমি এক বিক্রমপুরীকে জেলে নিতে পারবে, কিন্তু এতে প্রশাসনের খুব একটা লাভ হবে না, লস হবে। আমাকে গ্রেফতার করুক কিংবা অন্য কিছু করুক, দিন শেষে এতে হাসিনার লাভ। ঠিক আছে, দেশকে জি জি এই দেশকে যদি এইভাবে মানে জিনিসটা মানে যেমন ওই 13 বছরের মেয়েটা ধর্ষিত হয়েছে, ভাই বয়স হলো 13, পুলিশের ভেরিফাইড থেকে পেজ থেকে কি এটা বলতে পারে যে এই মেয়েটা প্রেম ঘটিত বিষয়, এই মেয়েটা আরো 2 বার পালাইছে এই ছেলের সাথে, স্বেচ্ছায় ফিরে আসছে। মানে মানে একেবারে মিথ্যা কথা যে মেয়েটা 2 বারের আগে বাড়িতে পালাইছে। প্রেমের বিষয়, মনের বিষয়, ধরে নিলাম যে ও মনে মনে ছেলের ভালোবাসতো, তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যদিও মেয়ে অস্বীকার করছে। মেয়ে তো ধর্ষণের বিরুদ্ধে মানে ধর্ষণ করেছে মর্মে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, পুলিশের কাছেও বলেছে। কিন্তু এটাকে প্রেম ঘটিত বিষয় বলে হালকা করতে চাওয়া, এবং 13 বছরের মেয়েটার কি কোনো কনসেন্টের কোনো দাম আছে বলেন তো? আচ্ছা, প্রেমের ব্যাপারে কনসেন্ট থাকলেও তার কি ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে কি মেয়ে কনসেন্ট দিয়েছে? বা দিলেও কতবারের জন্য দিয়েছে? বা এইটা কি যদি এটা সত্যও হয়ে থাকে, পুলিশের ভেরিফাইড পেজ থেকে এটা প্রচার করতে পারে কিনা পুলিশ? তদন্তাধীন বিষয়। এই জন্য আপনার আশঙ্কার বিষয় কোনটা? এই যে প্রকাশ্যে জনপরিসরেই যেহেতু বেআইনি কাজ বুক ফুলিয়ে করতেছে পুলিশ, যেটা পুলিশই বলে যে এগুলো তদন্তাধীন বিষয়, এগুলো এইভাবেই প্রচার করা যায় না, যেটা বিচারের মধ্যে প্রভাব পড়তে পারে, তাই না? আইনের মধ্যে আছে এটা, সেই কাজগুলো পুলিশ করতেছে এবং মিথ্যা বলতেছে যে মেয়েটা এর আগে 2 বার পালিয়ে গেছে। এরপরে ধরেন মহিবুল্লার ক্ষেত্রে যে নাটকটা চালাইতে চাচ্ছে যারা, তো আসলে জনগণ তো খাচ্ছে না তাদের নাটক, তবুও তারা একরকম জোর করে, হাসিনার আমলে যেমন জনগণ গ্রহণ করলো কি করলো না এটা দেখার বিষয় না, আমরা আমাদের কাজ করে যাব। তো ওই ধরনের একটা কথা যে জনগণের কাজ জনগণ করছে, পুলিশের কাজ পুলিশ করবো, আমরা আমাদের মতো কাজ করে যাব। যদি অর্থ এটা হয় তাহলে খুব ভালো কিছু ফলাফল হবে না, এবং এতে আওয়ামী লীগ এবং হাসিনার লাভ। কথা বলছেন? হ্যালো, আচ্ছা যদি আপনারা জুলাইয়ের পক্ষ শক্তি হয়ে থাকেন, জুলাইয়ের পক্ষ শক্তি যদি হয়ে থাকেন আপনারা, তাহলে আমি বলবো ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ নেন। হিজবুত তাহরির, ফোন আসতেছে। সমস্যা নাই, হিজবুত তাহরিরের মতো একটা সংগঠন, আপনার যারা একেবারে একটা নিরীহ সংগঠন, তবুও আমরা তাদেরকে সমর্থন করি না, যেহেতু তাদের পুরোপুরি কোরআন হাদিসের অনুযায়ী আমরা মনে করি না তাদেরকে, ঠিক আছে? এজন্য আমরা ওলামায়ে দেওবন্দ কিন্তু হিজবুত তাহরিরকে আদর্শিক দিক থেকে সমর্থন করি না। কিন্তু আদর্শিক দিক থেকে সমর্থন না করা এটা ভিন্ন বিষয়, এই কারণে তাদেরকে আমরা জঙ্গিও মনে করি না। কারণ কি, তারা কোন জায়গায় একটা, আপনাকে আমি একটু প্রশ্ন করি। আমি একটু বলে নেই, আমি একটু বলে নেই, তো আমরা তাকে জঙ্গিও মনে করি না, আবার তাদেরকে পুরোপুরি হকপন্থীও মনে করি না। কিন্তু হকপন্থী না হইলেই যে সে জঙ্গি হয়ে যাবে এটা না, জঙ্গি হইলে তো জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো কাজ করা লাগবে তাদের, তাই না? সন্ত্রাস করা লাগবে। তো আজ পর্যন্ত হিজবুত তাহরির কোন একটা মানুষকে চর মেরেছে এরকম একটা মামলাও আমরা কোনো জায়গায় দেখি না, কোনো ডকুমেন্ট আমরা পাই না যে হিজবুত তাহরির ওই জায়গায় বোমা হামলা করছে। তো হিজবুত তাহরিরের মতো একটা নিরীহ সংগঠনও কি নিষিদ্ধ? কি জন্য নিষিদ্ধ? যে তারা ইসলামী শাসন চায় এই দেশে, ঠিক আছে? তাইলে যারা এই দেশের রামরাজত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা কেন নিষিদ্ধ হবে না? এবং শুধু চাই না, বরং তাদের অনেক কাজ আছে, তাদের হত্যা, ধর্ষণ, গুম থেকে নিয়ে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নাই যেটা হাসিনার আমল তারা করেনি, এবং এখনো পর্যন্ত তারা টুকটাক চালিয়ে যাচ্ছে এই সকল অপরাধগুলো। এবং উকিল হত্যা, এই যে ব্যারিস্টার আলিফ হত্যা, ঠিক আছে? এবং একজন পুলিশের ডিএমপির একজন কর্মকর্তা, কি জানি অনেক কোন পদে আছে, ডিআইজি না কোন পদে, তিনি পর্যন্ত বলতেছেন ইসকনের ওই নেতাকে গ্রেফতার করার কারণে ওনার বাচ্চাকে স্কুলে পাঠাতে উনি ভয় পাচ্ছেন, হুমকি আছে ওনার উপরে। আপনাদের প্রশাসনের লোক পর্যন্ত তাদেরকে ভয় পাচ্ছে। আমাকে হুমকি দেওয়া হইলো কয়েকবার, হ্যাঁ, উল্টো আপনারা বলতেছেন আমাকে স্টেবল সরকার থাকলে আমাকে নাকি আপনারা গুলি করে মারতেন। ঠিক আছে, স্টেবল সরকার থাকলে
গাজীপুর প্রশাসন আমাকে গুলি সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, না না আমার সময় নষ্ট হচ্ছে না। দুটো ফোন এখন বলেন এই বিষয়গুলো আপনাদের বলতে চান, আপনাদের কাছে আপনার কোনো পুলিশের কাছে আপনি ওই বুঝতে পারছি, ধরেন আমার বিষয়টা হলো আমি জাস্ট জানলাম তো, এত আপনি যত ডিটেল বলতেছেন এত ডিটেলস আমি জানিও না, আর সবাই তো আর একরকম হবে না। হ্যাঁ, সবাই সবার এক একজন এক এক ধরনের থাকবে। না ভাই, যখন আবার আমাকে ওই আমার বিরুদ্ধে অর্ডার, আমার ব্যাপারে যখন অর্ডার আসবে তখন সবাই ওই পার থেকে, দাদা বাবুদের ওই পার থেকে, ওপার তো না, ওই যে আপনারা বলেন উপর থেকে অর্ডার আসছে, আসলে অর্ডার তো উপর থেকে আসে না, ওপার থেকে আসে। কারণ উপরে তো আল্লাহ আছে, আল্লাহ তো এই ধরনের অর্ডার দিবে না, আলেম ওলামাদের গ্রেফতার করার অর্ডার তো আল্লাহ দেয় না। এই জন্য অর্ডার আপনাদের উপর থেকে আসে না, আসে ওই পার থেকে। ওই পার থেকে যখন অর্ডার আসবে, এখন যদিও বলতেছেন যে আমার দায়িত্ব এইটুকু, আমার দায়িত্ব ওইটুকু, তখন আবার সম্মিলিত ভাবেই আপনারা সবকিছু করবেন। এটা দেখে আসতেছি না, এই প্র্যাকটিস দেখে আসতেছি তো। ঠিক আছে, হ্যালো, জি জি বলেন। ঠিক আছে হুজুর। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আচ্ছা, আমার আব্বু ফোন করছে, আব্বু ফোন